গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন না এমন মানুষ বোধহয় কমই আছেন আমাদের মধ্যে। আমাদের নদিয়া জেলার একটি গ্রাম হলো রামচন্দ্রপুর। ইউটিউবে এর আগে কখনো কেউ এই সুন্দর গ্রামটিকে কেউ এক্সপ্লোর করেনি। আজ আমরা চেষ্টা করছি আপনাদের সামনে সেটিকে তুলে ধরার। তাহলে শুরু করা যাক, দেখতে থাকুন। আজ জানুয়ারি মাসের 12 তারিখ। এখন টেম্পারেচার ওই 14 ডিগ্রি মতো। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা এসে পড়লাম বহরমপুর কোর্ট স্টেশনে। যাবো এখান থেকে পলাশী স্টেশন, ওই 30 মিনিট মতো লাগবে খুব বেশি হলে। পলাশী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বাইরে বেরিয়ে একটু সামনে এগিয়ে পাবেন অটো। এই অটো করেই রামচন্দ্রপুর যাওয়ার ভাড়া মাথাপিছু 30 টাকা। সুন্দর মনোরম পরিবেশ, তার সঙ্গে সুন্দর রাস্তা। রাস্তার দুপাশের বড় বড় গাছগুলি ছাতার মতো ঢেকে রেখেছে। এখনো রোদ ওঠেনি, তাই কুয়াশা ভরা পরিবেশের মধ্যে দিয়েই আমাদের অটো ছুটে চলেছে রামচন্দ্রপুরের উদ্দেশ্যে। আপনারা বাসে করে পলাশী স্টেশন থেকে এখানে আসার বাস পাবেন অনেক, তবে আমি বলবো অটো করে আসার জন্য। পলাশী স্টেশন থেকে রামচন্দ্রপুরের দূরত্ব 13 কিলোমিটার। শিয়ালদা বা লালগোলা যেদিক থেকে আসুন না কেন, নামতে হবে আপনাকে পলাশী স্টেশনেই। পলাশীর নাম অনেকেই জানেন নিশ্চয়। এখানেই নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজ বাহিনীর যুদ্ধ হয়, আর মির্জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজদৌল্লা পরাজিত হন। এখন আমরা পলাশীপাড়া ক্রস করছি, আর ওই যে ওটি হলো জলঙ্গি নদী। এই ব্রিজ পেরিয়ে ওপারে যেতে হবে। সামনেই পৌষ সংক্রান্তি। সেদিন নদীর দুপ্রান্তে হয় গোটা আশেপাশের গ্রামের মানুষের পিকনিক, সে দেখবার মতো। সামনের বাম দিকে রাস্তাটি চলে গেল রাধানগর ঘাট হয়ে পাটিকাবাড়ি, আমতলা, বেলডাঙ্গা হয়ে বহরমপুর। আর আমরা যাব সোজা, আর মাত্র 1 কিলোমিটার বাকি। এসে পড়লাম আমরা রামচন্দ্রপুর। সত্যি বলতে কি, এখানে আশেপাশে থাকার মতো কোনো হোটেল বা হোমস্টে নেই। একটাই সম্বল, যদি এখানে ব্যবস্থা করতে পারেন। ফোন নাম্বার দেওয়া থাকলো, যোগাযোগ করে নিতে পারেন। আমাদের এখানে মামা বাড়ি, তাই আমরা সেখানেই উঠবো। Yeah. গাছটা হচ্ছে বট গাছের মতো গাছ, বলতো কত সবেদা হয়েছে। গাছ ভর্তি সবেদা, খেয়ালি করিনি। গ্রামের সরু রাস্তা দিয়ে যেতে হয় নদীর ধারে। ওই যে বলেছিলাম জলঙ্গি নদী। এখানে শীতকালে কিন্তু হাঁটু জলই থাকে। এখানে নদীর পাশে পরিবেশ দেখে একটা কবিতা ভীষণ মনে পড়ে যায়। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে, পোড়ো মন্দিরখানা গঞ্জের বায়ে। আত্মীয় কেহ নাই নিকট বাদুর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর। কিন্তু আসলে কুকুর নাই এখানে, যেটা আছে সেটা হলো শিয়াল, যা সচরাচর আমাদের চোখে পড়ে না। কিন্তু আজ আমাদের ভাগ্য ভালো, চোখে পড়ল বেশ কয়েকটি শিয়াল।
ভয় লাগছিল যদি অ্যাটাক করে। মন্দিরে লুকিয়ে ভিডিওটা করছিলাম। মানুষের শব্দ বা উপস্থিতিতে অনেক সময় পালিয়েও যায় না। পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। কেমন শীত! কেমন রান্না বান্না? রাবণ যেখানে সীতাকে রেখেছিল অশোক গাছ, এই হলো সেই অশোক গাছ। এই রাজেশদা টোটো করেই এখন আমরা সাইট সিইং করতে যাব। দাদা খুবই ভালো, দাদার ফোন নাম্বার তো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন আপনারা। আর আমাদের রিজার্ভ পড়লো 300 টাকা মাত্র। তাহলে চলুন দেখি কোথায় কোথায় যাওয়া যায়। প্রথমে এলাম এই লোকনাথ বাবার আশ্রমে। দেখুন কি সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন গাছ ও ফুল বাগানে ঘেরা এই আশ্রম। লোকনাথ বাবার আশ্রম দেখে এখন আমরা এসে পৌঁছালাম শ্রী স্বামী জ্ঞানানন্দ গিরিযোগ মঠ বা পীঠ। একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেকটি আশ্রমের পরিবেশই কিন্তু মনোমুগ্ধকর। প্রকৃতি আর মানুষের পরিচ্ছন্নতার পরিচয় পাওয়া যায় এখান থেকে। যদিও বা সব মঠ বা আশ্রম কিন্তু এরকমই পরিবেশ হয়েই থাকে। এই আশ্রমে সেভাবে কোনো দেবদেবীর পুজো হয় কিনা সেটা জানা নেই আমার, বা চোখে পড়েনি এখন পর্যন্ত। কিন্তু এখানে উন্নত মানের হোমিওপ্যাথি চিকিৎসা দ্বারা অনেক জটিল রোগ সারানো হয়, যা এখানকার স্থানীয় মানুষের কাছ থেকেই শুনতে পেলাম। এখন এলাম সিদ্ধেশ্বরী মন্দিরে। অনেক প্রাচীন গাছের সাক্ষ্য হিসেবে এই মন্দিরে পরিচয় বহন করে চলেছে, যা এইসব বটবৃক্ষ দেখে বোঝা যায়। এমন একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে এত কিছু আছে যা না আসলে বোঝা যায় না। সবে তো শুরু, দেখা যাক আরো কি কি আছে এই পারিপার্শ্বিক অঞ্চলে। এক তো গ্রামগঞ্জে আসলেও এই ধরনের এত পুরনো পুরনো গাছপালা দেখা যায়। প্রথমে যে কথাটা মুখ দিয়ে বেরিয়ে আসে সেটা হলো ওহ মাই গড। ধন্যবাদ জানাই তাকে যিনি এই পার্কের সৃষ্টিকর্তা মিস্টার আগরওয়াল। খুব সুন্দরভাবে সাজানো একটি পার্ক করেছেন এই গ্রামের সাধারণ মানুষের জন্য। আর বলা বাহুল্য এখানে কোনো এন্ট্রি ফি নাই, সম্পূর্ণ বিনামূল্যে আপনার প্রবেশাধিকার দেওয়া হয়েছে। ভেতরে সাজানোর ডেকোরেশন অন্য কোনো পার্কের তুলনায় কোনো সেরকম কমতি নেই পেলাম না। তবে চাহিদার শেষ নাই মানুষের। তবু মনে হলো একটু রেস্টুরেন্ট হলে বোধ হয় বেশি ভালো হতো। আগামী দিনে হয়তো হতেও পারে, সেটা তাদের ইচ্ছা। তবে যা দেখছি সত্যি সুন্দর। গ্রাম বাংলার এই অগ্রগতি কিন্তু সত্যি প্রশংসনীয়।
চারপাশের পরিবেশ আর এই হাড়হিম করা ঠান্ডা, মানুষের গল্প, আড্ডা, আগুন পোহানো, শুধু পাহাড়টা বাদ দিলে কোনো অংশে যেন বাতাসা লুক বা দার্জিলিংয়ের কমতি নেই এই মুহূর্তে, এই ঠান্ডায়, এখন এই পরিবেশে। আমাদের তো ভালোই লাগলো, আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সম্ভব হলে কখনো ঘুরেও যাবেন। আমাদের কোনো দর্শক বন্ধু যদি এই পলাশীপাড়া, রামচন্দ্রপুর বা তার আশেপাশে হয়ে থাকে, তাহলে তাদের উদ্দেশ্যে বলবো, আমরা চেষ্টা করেছি আপনাদের সুন্দর পরিবেশটিকে খুব সুন্দরভাবে দেখানোর। যদি কোনো ভুল ত্রুটি থাকলে তাহলে আমাদের ক্ষমা করে দেবেন। এখন আমরা এসে পড়লাম শিব ও কালী মন্দির, যেটি পলাশীপাড়ায় অবস্থিত। চলুন ঘুরে দেখায় আপনাদের সবটা। হেন আজ্ঞা যাহা গীতা নদে শির বহে, ইহাতে অপ্রতজার সেই সুপূর্তি নহে। অদ্বৈততা রে সংহারিয়া ভালো মনে, করে না অদ্বৈত সবাই চৈতন্য না মানে। বলছে অদ্বৈত প্রভু চাইলে সংহার করতে পারতো না। এখন আছি আমরা রাধানগর ব্রিজের ওপর। এখন সূর্যাস্তের সময়, সকালে সূর্যোদয় দেখাও যায়নি, কারণ ভীষণ কুয়াশা ছিল। আর এখানে দেখছি এখন মোটরসাইকেলে স্টান্ট চলছে। সত্যি ট্যালেন্ট আছে ছেলেটার। ফেরার শেষ মুহূর্তে রাস্তার ধারের মন্দিরে একটু দাঁড়িয়ে গেলাম। পাশে রয়েছে হাতে তৈরি কিছু স্ট্যাচুয়ের নিদর্শন, তাই না দাঁড়িয়ে থাকতে পারলাম না, নেমেই গেলাম। এখন সময় সন্ধ্যা 5:40। চারিদিক নিস্তব্ধ, অনেকটা পাহাড়ের মতো। সন্ধ্যা হলে চারিদিক কেমন যেন একটা নিশ্চুপ বার্তা দিয়ে যায়। অন্ধকারে জ্বলে ওঠে আলোর প্রদীপ বা লণ্ঠন। তুলসীতলায় জেগে ওঠে মৃদু আলো, যা অন্ধকারের জ্যোতি ফিরিয়ে আনে। প্রতিনিয়ত এভাবেই চলে আসে রীতিনীতি, যা সর্বত্র দেখা যায়। আবার হলো সকাল। আজও প্রকৃতির খামখেয়ালিতে সূর্যোদয় দেখা নেই, তার উপর অত্যন্ত ঠান্ডা আর ভীষণ কুয়াশা। তার মধ্যেই মর্নিং ওয়াক করতে করতে গ্রামের মেঠো পথ ধরে রওনা দিলাম আরশিগঞ্জ ধাওড়াপাড়ার দিকে। দেখে আসি ওই দিকটা কেমন। শুনেছি সকালে জোড়া শালিক পাখি দেখলে দিন খুব ভালো যায়, কিন্তু এত শালিক পাখি দেখবো একসঙ্গে ভাবতেও পারিনি। জানি না তাহলে আজকে দিন কত সুন্দরই না যাবে। পাশের দোকান থেকে 10 টাকার সেউ ভাজা কিনলাম। দোকানদারই বলল এই পাখি সেউ ভাজা খেতে খুবই ভালোবাসে। একটু এগিয়ে যেতেই অবাক হয়ে গেলাম। ছাগল দেখেছি অনেক, কিন্তু এরকম বাঘের মতো রং সত্যি কোনোদিন দেখিনি আমি। এরকম কালারের ছাগল আমাদের এই সামনে ওই যে পিতামদের বাড়ি, মামার বাড়ি।
মাছ উঠলো? ও হ্যাঁ হ্যাঁ। মাছ পেলেন নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আজ বাড়ি ফিরব। সকালে শেষবারের মতো নদীতে গিয়েছিলাম জেলে ভাইদের সঙ্গে গল্প করে, আর নদীর ধারে মন্দিরে নিষ্ঠা ভরা গ্রামের মানুষের পূজা অর্চনা দেখে ফিরে এলাম আবার মামা বাড়িতে। অবশেষে ব্রেকফাস্ট সেরে এখন চলে এলাম বাঁশধারে, যা বাড়ির পিছন দিকেই রয়েছে। আর এখন খুব দুর্দান্ত একটা সূর্য উঠেছে, যেটা বাঁশবাগানের মাথার উপর দিয়ে নিচে একদম পড়ছে এসে। আর সূর্যের রশ্মিটা যখন বাঁশবাগানের মাথার ফাঁক দিয়ে যখন নিচে পড়ে না, তার দৃশ্য কিন্তু একদম অন্যরকম, যা নিজের চোখে দেখা বা ক্যামেরা শট নেওয়ার জন্য খুবই একটা আদর্শ জায়গা। সত্যি বলতে কি, আমাদের নিজেদের দেশেই অনেক জায়গা আছে যা আমরা মিস করে যাই আর দূর দূরান্তে পাড়ি দিই। খুব রিসেন্ট একটা খবরে দেখছিলাম যেখানে মালদ্বীপসের বদলে লাক্ষাদ্বীপের ইন্টারেস্ট অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। সুন্দর গ্রাম বাংলা আমাদের রাজ্যে ও আমাদের দেশেও অনেক রয়েছে, জাস্ট একটু খুঁজে নিতে হবে। আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই।